প্রতিদিন আমরা নতুন কোনো তথ্যের খোঁজ আপনাদের জন্য করতে থাকি, নিজেরাও জানি, আপনাদেরও জানাবার চেষ্টা করি। আজ তিনজন চমৎকার তরুণকে উপস্থাপন করছি আপনাদের সামনে, যারা নিজেদের ভাবনাকে নিজেদের জগতের মতো করে রঙিন করেন, এবং সবচেয়ে বড় বিষয় তাদের ভাবনা, তাদের জগৎ তাদের দ্বারা নিয়ন্ত্রিত, কারণ তারা তিনজনই ভিজুয়াল আর্টিস্ট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যানিমেটর। তাদের সাথে আপনাদের আজ আলাপ করতে চাই। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন অরিন্দম কুণ্ডু, হ্যালো, ভিজুয়াল আর্টিস্ট। তিনি আছেন রুমকি রোসা, যিনি চলচ্চিত্র নির্মাতা, এবং তার সাথেই আছেন মুবতাসিম আলফি, যিনি ভিজুয়াল আর্টিস্ট। তিনজনই নির্মাতা, তাই না? তিনজনই কোনো না কোনোভাবে অ্যানিমেশনের সাথে সম্পৃক্ত। তিনজনই নির্মাতা। না একজনকে নির্মাতা বলে বাকিদের নির্মাতা যদি না বলি, নিজের আফসোস কাজ করবে। অ্যানিমেশন যেহেতু বানাচ্ছেন সবাই, কিছু না কিছু আমরা নির্মাণ করছি, কিছু না কিছু আমরা তৈরি করছি। প্রদর্শনী বিষয়ে জানতে চাবো, তার আগে জানতে চাই যে তিনজনের পরিচয় কিভাবে হলো, একসাথে পড়াশোনা, এনিথিং? আমাদের তিনজনের পরিচয় হয়েছে, আমাদের হচ্ছে একটা কোর্স ছিল। কোর্সটার সম্পর্কে আমরা জানতে পারি অ্যারাউন্ড এপ্রিল বা মের দিকে জানতে পারি। সেটা হলো যে আমাদের যে সুপারভাইজ করছেন যে কোর্স, আফরোজ হোসেন স্যার আপু, তো এলিয়াস ফ্রান্সিসে একটা কোর্স হয়, সেখানে হচ্ছে অ্যানিমেশন প্রি প্রোডাকশন নিয়ে, এবং আমরা কোন ধরনের অ্যানিমেশন করতে চাই সেটা নিয়ে। সো ওটা দেখে আমরা এক্সাইটেড হয়ে যাই, এবং তারপর হচ্ছে আমরা সবাই এনরোল করি এলিয়াস ফ্রান্সিসে। সো তারপর আমাদের ক্লাস শুরু হয়, এবং সবার আলাদা আলাদা স্বপ্ন বা ইচ্ছা থাকে যে আমি একজন শর্ট ফিল্ম বানাবে, একজন ফুল ফিচার ফিল্ম বানাতে চায়, কেউ এপিসোডিক কার্টুনস বানাতে চায়। সবার নিজেদের জীবন থেকে, নিজেদের পার্সপেক্টিভ থেকে সবার আলাদা আলাদা গোলস ছিল। এবং মানে এর আগ থেকে আপনারা কম বেশি অ্যানিমেশনের সাথে কানেক্টেড? হ্যাঁ, কম বেশি অ্যানিমেটরের লাইফ লিড করছেন আপনারা, ইলাস্ট্রেটর অ্যানিমেটরের লাইফ লিড করছেন। এই একটা জায়গায় খুব কিউরিয়াস, আমি আমার এই পেশায় প্রচুর সংখ্যক পেশাজীবী মানুষকে পেয়েছি যাদের ব্যতিক্রমী জীবনের শুরু বা দিনের শুরুটা আমার জানবার সুযোগ হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গেটিং সাম অ্যানিমেটরস ইন মাই শো টু ইন্টারভিউ। আই এম ভেরি কিউরিয়াস, হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে? ডু ইউ স্টার্ট লেট? ডু ইউ স্টার্ট আর্লি? হোয়াট ইজ দ্য ইউজুয়াল স্টার্টিং অফ ইউর ডে? একটু আলভিকে দিয়ে শুরু করি আমরা। দিনটা কেমন করে শুরু হয় আলভি? অনেক সকালে নাকি অনেক দেরিতে? না, আমার মনে হয় যে রাতের দিকেই আমরা বেশি কাজটা করা হয় আসলে। এটা যদিও এটা অনেক বেশি বলতে গেলে সাবজেক্টিভ একটা কথা যে কে কিভাবে শুরু করে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে লেট করে ওঠা হয়, কিন্তু নেসেসারিলি না। আমরা কাজ সারাদিন ব্যাপী কাজ করা হয়, এবং আই থিঙ্ক রুটিন নাই না, রুটিনটাই আসলে দেখা গেছে যে ওইটাই অ্যানিমেট করতে হবে আর কি, কোনো না কোনো ভাবে। রুমকির কাছ থেকে একটু শুনি। সকালটা কিভাবে শুরু করেন? সকাল আসলে আমার কাজ থাকলে খুব সকালেই শুরু হয়, এবং খুব নিয়ম অনুযায়ী, আর না হলে ওই যে আলভি যেরকম বলেছে নিয়ম ছাড়া সেভাবে আর কি। বাহ, চমৎকার। এখন অরিন্দমেরটাও শুনে ফেলে। আমার এই যে আলভি যেভাবে বললো যে কোনো নিয়ম থাকে না, বাট আমার খুবই প্রেফারেন্স হচ্ছে সকালবেলা উঠে, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় যে ব্রেন একটু ফাঁকা থাকে, তখন হচ্ছে কাজগুলো করা যায়। 2-3 ঘন্টা পর আবার মনে হয় যে একটু ঘুমায় পড়ি। তখন যদি আমি সকাল 7টায় উঠি, 10টার সময় একটা ঘুম, তারপর সেটা ঘুম থেকে উঠে আর একবার করা, মানে এরকম করলে কিন্তু একটা মজার জিনিস হয় যে ইউ গেট চান্স ওভার এ ডে টুয়াইস, না দুবার সুযোগ পাওয়া যায় ঘুম থেকে ওঠার। না মানে কাজ করা, পজিটিভ। আমরা কাজের কথা বলছি, যে আমরা আবার এক্সিবিশনের ক্ষেত্রে ফিরে আসি। আলিস মাস্টার্সের একটা কোর্সের কথা অরিন্দম বলছিল, যে কোর্স থেকে আসলে আপনাদের হয়তো পরিচয় হয়, এবং ইন্ডিভিজুয়ালি কাজ করছিলেন সবাই। সি, ক্রিয়েটার্স আর ইন্ডিপেন্ডেন্ট, খুব স্বাভাবিক বিষয়। যখন একটা কোর্সে সবাই এসে দাঁড়ালাম, সিমিলার জায়গা খুঁজে পেয়েছি কিনা কোনো, কিংবা ডিসিমিলারিটির জায়গা খুঁজে পেয়েছি কিনা কোনো, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন আরেকজনকে আবিষ্কার করেছি কিনা। হ্যাঁ, অরিন্দম হয়তো দেখলাম আমার এটা আছে, কিন্তু আলভি এটা চমৎকারভাবে করছে, আলভি এটা আমি কপি করলাম, কিংবা রুমকির মনে হলো যে না, এই দুজনের মাঝে এই দুটো ব্যতিক্রম জিনিস আছে, এটা তো আমি করতে পারি। এরকম এক্সচেঞ্জেস হয়েছে কিনা? রুমকির কাছ থেকে শুরু করি। আমাদের মানে কোর্সটা যেভাবে ডিজাইন হয়েছিল সেভাবেই আমরা এগোচ্ছিলাম, কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের স্বপ্নের জায়গাটা, যেহেতু আমরা স্বাধীনভাবে কাজ করে থাকি, স্বপ্নের জায়গাটা আমাদের যে মেন্টর ছিলেন উনি খুব অ্যাডাপ্ট করেছেন জিনিসটাকে, এবং 1-to-1 22টা প্রজেক্ট নিয়ে আসলে উনি কাজ করেছেন। অনেক পরিশ্রম করেছেন, কারণ 22টা প্রজেক্টকে 1-to-1 সময় দিয়ে সেটাকে প্রদর্শনীর জায়গায় নিয়ে আসা, সেটা ওনার জন্য অনেক কাজের। আমরা আমাদের জায়গা থেকে যার যার কাজটুকু করেছি, তো সেখানে আমাদের কথা হয়েছে খুবই কম, কিন্তু আমাদের কাজের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। 22 জনের সাথে 22 জনের, এটা হয়েছে।
তো এই যে মানে এই আলোচনাটা শুরুর পর থেকে তারপর কি মনে হয় যে একটা এক্সিবিশন আমাদের সকলে মিলে করা দরকার, নাকি এটা আলিয়াস প্রসেসের কল ছিল? আলভি? না, এটা আসলে শুরুতেই আমরা এক রকমের একটা চিন্তা ছিল, যখন ওয়ার্কশপ শুরু হয় তখন চিন্তা ছিল যে কারণ এটার একটা তো আমাদের আউটকাম থাকবে একরকম। সো বেসিক্যালি এখানে আমরা তো নিজেদেরই ফিল্মের একটা প্রজেক্টের এক্সপোজিশন করতেছি আর কি, ডিসপ্লে করতেছি। সো ডেভেলপমেন্ট যে আমাদের ফেজটা গেছে এই 3 মাসে, সেইটারই একটা একরকম ডিসপ্লে হচ্ছে এই এক্সিবিশনটাতে। বাহ, অরিন্দম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে কোনো কিছু শুরুর সময় একটা এক্সপেকটেশন থাকে যে আমি এক্সপেকটেশন নিয়ে শুরু করছি, যে এক্সপেকটেশন নিয়ে কোর্সটা শুরু করা হয়েছিল এবং এখন যেই পর্যায়ে এসে দাঁড়িয়ে কতখানি প্রত্যাশা ছিল, প্রাপ্তি কতখানি হলো, আরো কি হতে পারতো? যখন কোর্সটা শুরু হলো তখন আমাদের সবারই ইউনিক আইডিয়া আছে, যে অনেক ধরনের বিচিত্র আইডিয়া, সব ধরনের, বাট সেটাকে ন্যারো ডাউন করে কোর আইডিয়াতে নিয়ে যাওয়ার জন্য স্যার আপু অনেক হেল্প করছে। জিনিসটা হলো যে আমাদের যে অথেন্টিক গল্পগুলো, আমরা যেই লিভড এক্সপিরিয়েন্সগুলো, অথেন্টিক গল্পগুলো, সেটাই চাইছে, নট যে আমি কোনো একটা গল্প এমনভাবে বানাচ্ছি যেটা আমার সাথে রেলেভেন্ট না, বা সবার ক্ষেত্রে এটা সমান। তো সবাই তাদের নিজস্ব গল্পগুলো সেটা অ্যানিমেট করছে, বা সেই গল্পগুলো বলার জন্য যেটা করা লাগে প্রি প্রোডাকশন, এখন তো যেটা অ্যানিমেশন যদি নাও শুরু হয়, প্রি প্রোডাকশনে যা যা করা লাগে সেটা হয়েছে। সো যেটা আমরা যেটা পেলাম সেটা হলো যে সবার ইন্ডিভিজুয়াল নিজস্ব গল্পগুলো দেখার সুযোগ হয়েছে, এবং যেটা হলো যে আমাদের এমন একটা যে প্রেজেন্টেশনের মতো হলো যে লাস্টের দিকে, যেখানে সবাই ক্রিটিক করতে পারছে, ফিডব্যাক দিতে পারছে যে কার কাজে কি কি ল্যাকিংস বলবো না, তাদের নিজস্ব অপিনিয়ন। সো সবার 22 জনের অপিনিয়ন প্রত্যেক ইন্ডিভিজুয়াল কাজে, এটা অনেক বড় একটা বিশাল ব্যাপার। কিন্তু বিকজ এই ধরনের ফিডব্যাক পাওয়াটা খুব ইম্পর্টেন্ট, বিকজ যেখানে আমি জানি যে একটা পজিটিভ ফিডব্যাক, একটা পজিটিভ ক্রিটিসিজম সেখানে হচ্ছে এক্স্যাক্টলি কোথায় কি হতে পারে, কিভাবে একটু টুইক করলে হয়তো বেটার হতে পারতো। আমি আবার অন্যভাবে কিউরিয়াস, মানে ক্রিয়েটাররা ইন্ডিভিজুয়াল মানুষ, তারা আবার এই ধরনের ইন্ডিভিজুয়াল 21 ক্রিটিক নিতে পারেন কিনা, অবজার্ভ করতে পারেন কিনা তাদের ক্রিয়েশনে, এটা একটা বিশাল ব্যাপার। কারণ ওই যে জিনিস সৃষ্টি করেন, ক্রিয়েটিভ ফ্রিডম থাকার পাশাপাশি ক্রিয়েটিভ লার্নিং হতো আছে। কোথাও পড়েছিলেন না উনি কবির কোনো নিয়ম মানতে নেই, কবির নিয়ম কবির ব্যক্তিগত, ঠিক ওইটা আমার মাথায় গেঁথে গেছে আর কি। যে হোক, আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, এই আলোচনা আমাদের চলবে, তবে একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক, এই মুহূর্তে দিচ্ছি ছোট্ট একটা বিরতি, পিছিয়ে এক্ষুনি সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, আমি জুলহাস জুবাইর আছি। চমৎকার 3 জন মানুষ আছেন আমাদের সাথে, আরেকবার মনে করতে চাই, আছেন অরিন্দম কুন্ডু, আছেন রুমকি রুসা, আছেন আমাদের সাথে আলভি, যাদের সাথে আমাদের আলাপচারিতা চলছিল। ভিজুয়াল আর্টিস্ট 3 জন, 3 জনই নির্মাতা, অ্যানিমেটর 3 জন, চমৎকার মানুষ 3 জন সর্বোপরি। এবং যে প্রশ্নটা আসলে করতে চাচ্ছিলাম, আমি আসলে আলভিকে দিয়ে শুরু করতে চাচ্ছি, যেভাবে অরিন্দম বলছিল যে প্রত্যেকে তাদের ইন্ডিভিজুয়াল প্রজেক্ট নিয়ে এসেছে, তাদের নিজস্ব মানে লিভড লাইফ যেটা, সেটা থেকে তাদের যা চিন্তা সেটা এনেছে। কি কি কাজ এসেছে, কি কি ধরনের কাজ এসেছে? 22টা প্রজেক্ট, 22টা মানুষ, ডাইভার্সিটি আইডিয়া রিপিট হয়েছে কিনা কোথাও? না, আমার মনে হয় যে সবই পার্সোনাল কাজ, কারণ এখানে পুরোপুরি প্রজেক্টটার যেই রূপরেখাটা ছিল সেটাই অনেক বেশি যে নিজের ইন্ডিভিজুয়াল যে সত্তা, সেটাকে খোঁজারই একটা প্রক্রিয়া। সো সেখানে আমরা দেখতে পাই যে আমাদের একজনের কাজ ছিল যে গ্রাম থেকে শহরে চলে আসা, তো সেই কেন্দ্রিক যে একটা পরিবর্তন, তারপর একজনের অফিসের যে একটা বিড়াল, তার দৃষ্টিকোণ থেকে কেমন, সে এরকমই আসলে সবগুলোই তো বলা যেতে পারে। সো সবই আসলে একটা পার্সোনাল লেন্স আছে সব প্রত্যেকটা গল্পের মধ্যেই, এবং সেখানে প্রত্যেক ইমোশন আছে। যে যেমন একটা গল্প আছে যে হেডস্পেস, সেখানে হচ্ছে এই যে কাফকায়েস্ক ওয়ার্ক কালচার, যেমন আমরা দেখি যে ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়া, সেখানে এই যে এরকম, সো এটার প্রতি তো একরকমের একটা ইমোশন কাজ করে, সেই ইমোশনের একরকমের ফ্লো দেখি যে গল্পটাতে আছে। সবই হচ্ছে পার্সোনাল কাজ বলতে পারি আমরা। চমৎকার। একটু রুমকির কাছে, রুমকি, আপনি একজন স্বাধীন নির্মাতা হিসেবে সমাজ, বাস্তবতা, মানুষের অনুভূতি বরাবরই আপনার কাজকে প্রভাবিত করেছে। রি সম্বন্ধে একটু শুনবো। রিতে কি গল্প আপনি বলতে চাচ্ছেন? রিতে আমি আসলে মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ককে পোট্রে করার চেষ্টা করেছি, যেখানে বাংলাদেশের 6টি ঋতু, আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ, সেই 6টি ঋতুর মাধ্যমে আসলে প্রকৃতি এবং মানুষের যে মেলবন্ধন, সেটা উপস্থাপন করার প্রক্রিয়াতে আছি। যে 6টা সিজন আমাদের, এবং সেটা হচ্ছে কিভাবে আমাদের মুডকে হচ্ছে পরিবর্তন করছে, উৎসাহিত করছে, হ্যাপি করছে, স্যাড করছে, এই সব বিষয়গুলো হচ্ছে আমার এই ফিল্মে থাকছে। বাহ, চমৎকার। অরিন্দম, প্লুঙে কি আছে?
প্লুঙের কনটেক্সটটা বলি, সেটা হলো যে আমার যখন কোর্স চলে তখন আমি হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং উপর একটা বই পড়ে গেছিলাম, হচ্ছে ব্লেক স্নাইডারের সেভ দ্য ক্যাট। মনে হলো যে হ্যাঁ এখন সুন্দর একটা বিশাল গল্প লিখবো। তো স্যারবাবুকে বললাম যে গল্পগুলো স্যারবাবু বললো যে এখন অ্যাট দিস পয়েন্ট সব গল্পই বলা হয়ে গেছে, যেটা বলা হয়নি হচ্ছে অথেন্টিক লিভড এক্সপিরিয়েন্সের গল্পগুলো। সো প্লুঙের গল্পটা আসে কারণ আমি মার্চ মাসের এই বছরই আমার আলীকদমে যাওয়া হয়, এবং রুরাল ডিপ আলীকদম, যেখানে আলীকদম সদর থেকে আমার পাড়াপাড়া নামে একটা গ্রাম ছিল, সে গ্রামে যেতে লাগছে মনে হয় 16 থেকে 12 ঘন্টা, এবং যাত্রা শুরুর প্রথম আধা ঘন্টার ভিতর নেটওয়ার্ক নেই, ট্রেকিং করা লাগছে, রাত হয়ে গেছে, ট্রেকিং করা লাগছে, কিছু 4 ঘন্টা নৌকাযানের পরে তারপর ট্রেকিং করা লাগে। আমরা ওদের ওইখানে ম্রো সম্প্রদায়ের বাচ্চাদের জন্য প্রাথমিক শিক্ষার বই, কারণ ওদের পুরো একটা পাহাড় মিলে জাস্ট একটা প্রাথমিক স্কুল আছে, পুরো আমি মনে ওই রেডি আছে। এবং ওইখানে একটা ভাই আছে জ্যাকি মার্মা নাম, সে ঢাকা ইউনিভার্সিটি ছিল, সে ওইখানে হচ্ছে পড়ায়, এবং এত দূরে পড়ায় সেটা খুবই অবাক থাকে। আমরা সবাই হচ্ছে বই টই নিয়ে গেছি, খেলনা নিয়ে ছিল। সো ওইখানে ম্রো সম্প্রদায়ের প্লুং হচ্ছে এক ধরনের বাঁশি তাদের, যেটা তাদের জন্য অত্যন্ত কালচারালি সিগনিফিকেন্ট, এবং তাদের কালচারও আলাদা, তাদের ধর্ম আলাদা। খামা ধর্ম বলে একটা ধর্ম আছে। এখানে একজন ব্লগারও ছিল আমাদের, উথয়দা নামের, সেও অনেক কন্টেক্সট দিচ্ছে কারণ তার এক্সপ্লোরেশন আছে এই সকল অঞ্চল। সো আমাদের তারা আহ্বান করে, প্লুং বাজায়, আমাদের ওয়েলকাম করে, এবং আমরা যখন ওইখানে ক্লাস নিই, সবার সাথে মিশি, বাচ্চাদের ছবি আঁকার ক্লাস নিই, এবং তাদেরকে বাচ্চাদের যখন ছবি আঁকার কাগজ টাগজ দিই, তারা সবাই হচ্ছে বাংলাদেশের পতাকা আঁকে, প্রথমে সবাই বাংলাদেশের পতাকা আঁকে, তারপর এমন ছবি আঁকে যেটা ওই অঞ্চলের সাথে রেলেভেন্ট না, যেমন ইলিশ মাছ, হ্যাঁ, তারপর হচ্ছে চিতাবাঘ ওইখানে রেলেভেন্ট, বাট রয়্যাল বেঙ্গল টাইগার। পরে বুঝলাম যে প্রাথমিক যে শিক্ষা বইয়ে যা দেখে, হ্যাঁ, এবং যে এবিসিডি অ ক খ যে বইটা আছে, যে একটা বইয়েই মনে হয় সব গ্রামের বাচ্চারা একটা বই পড়ে, এবং ওখান থেকে তাদের ছবিগুলো আসছে, এবং তারা অত্যন্ত অত্যন্ত ফ্রেন্ডলি, এবং তাদের ক্লাস নিয়ে যে পরিমাণ ভালোবাসা রিসিভ করছি সেটা ওভারওয়েলমিং। এবং আমরা যখন সবাই এখানে, আমাদের মনে হয় 4-5 জন ছিল, আমরা যখন বেশি, আমার অন্যান্য বন্ধুরাও ছিল আমাদের ক্লাসমেটরা, সো তারা সবাইকে একটা করে প্লুং গিফট করে। এখন প্লুংটা তো গিফট করলো, তাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট, এবং সম্মানটা যে দিল আমাকে সেটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এখন যে সমস্যা হলো যে আমি তো 16 ঘন্টা ট্রেকিং করে উপরে গেছি, এখন তো 16 ঘন্টা প্লাস ফিরে আসতে হবে। এখন এই গল্পটা এটা নিয়ে যে প্রথম অংশে তো এই কনটেক্সটটা আছে, প্লুং কিভাবে পেলাম, কেন গুরুত্বপূর্ণ সেটা, বাট এটা ফেরত আসে এটা অনেক ফান পার্ট, কারণ মাঝখানে আমরা ঝিরি ছিলাম, ঝিরিতেও মানে 10 ঘন্টা ট্রেকিং এর পর ব্রেকের জন্য একটা ঝিরিতেও ছিলাম, যেখানে ঝর্ণা পড়ে। বাট এই যে পুরো জার্নিটা শুধুমাত্র সেই জার্নি না, আলীকদম থেকে ঢাকায় আসারও যে জার্নি, এবং এটার যে গ্রেডিয়েন্টটা যে চেঞ্জ হয়, পুরো গল্পটা নিয়ে হচ্ছে প্লুং। এবং মানে প্লুং এখানে তো যেহেতু আমি অ্যানিমেট করতেছি, এখানে লিটারাল দুনিয়া তো দেখানোর দরকার নেই, অত্যন্ত স্টাইলাইজ, অত্যন্ত ম্যাজিক্যাল। সো প্লুং এখানে অত্যন্ত ম্যাজিক্যাল একটা এলিমেন্ট হিসেবে আমি দেখাচ্ছি, এবং এটা ফেরত আসার গল্পটাই হচ্ছে আমার গল্পটা। বাহ, একটু আমরা আলভির কাছেও জানতে চাই, ইহানের স্বপ্ন, সকল ইহানের স্বপ্ন কি আছে ইহানের স্বপ্নে? এটা আসলেই একটা কালেকটিভ গল্প বলা যেতে পারে এভাবে, কারণ পারিবারিক যে কলহটা হয় এটা তো আসলেই আমি এটা দেখছি যে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার নিজের পার্সোনাল ফ্যামিলি সব জায়গাতেই এই একটা সিমিলার ক্রাইসিস সবসময় ছিল, এবং দেখা গেছে যে এটা একটা এমন ইস্যু যেটা খুব একটা অ্যাড্রেসড হয় না। সো এই বিষয়টাকে আসলে এই গল্পটার মধ্যে দেখানো যে আসলে পারিবারিক কলহের পিছনের কারণসমূহ কি থাকতে পারে, আসলেই যে দেখে বাবা মা থেকে ভাই বোন সবার যে আলাদা আলাদা লাইফ স্টাইল থাকে, সেখান থেকে কিভাবে হচ্ছে এক একটা জীবনের উপর ইফেক্ট কিভাবে ফেলে। এখানে আর কি, ইহান একটা ছেলে, সে তার বাবা মার সাথে থাকে, এবং বাবা মার জীবনের যে ইম্প্যাক্টগুলো সেটা তার জীবনে এক এক করে প্রভাব পড়তে থাকে। এই সাইকেলটাই আমরা দেখি আসলে একভাবে গল্পটার মধ্যে। এই আসলে এখন মানে অসাধারণ, বিকজ প্রত্যেকে যে লিভড এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে তারা তাদের গল্পটাকে সেটা তুলে নিয়ে এসেছে। আমি অরিন্দমের কাছে জানতে চাই যে আসলে এখনকার ইউথ অ্যানিমেশন ইন্টারেস্টেড, কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট সিস্টেম এই মুহূর্তে আছে কিনা, কিংবা ওই কনজিউমার মার্কেটটা তৈরি হয়েছে কিনা যেখানে অ্যানিমেটর হিসেবে সার্ভাইভ করা যায়। কনজিউমার মার্কেট তো অ্যাট দিস পয়েন্ট আই থিঙ্ক ইন্টারন্যাশনাল মার্কেট, কারণ সাবটাইটেল তো এক্সিস্টই করে। এখন কোনো গল্প যদি ভালো হয়, গল্প তো অ্যানিমেশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, এবং সেটা অ্যাপিলিং হলে দর্শক অবশ্যই দেখবে।
ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমার মনে হয় যথেষ্ট নেই, কারণ এরকম হয়েছে যে নির্মাতারা খুবই এক্সাইটেড অ্যাবাউট প্রজেক্ট, সেটা এক্সিকিউট করতে একটা অনেক ডিফিকাল্টি হয়, এবং এই ক্ষেত্রে ল্যাকিং বলবো না, ওয়ার্ক করা যাবে, কারণ আমাদের ক্রিয়েটিভসরা দিনকে দিন, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখে আসছি যে অ্যানিমেটর ছিল এই কয়জন, যখন এখন এই বয়সে আসছি আমরা দেখছি যে আরো আমরা এতগুলো মানুষ আসছি, আমরা যখন আরো কয়েক বছর পর দেখবো যে আরো নতুন ক্রিয়েটিভ আসছে, তখন ইন্ডাস্ট্রি আরো বেটার হবে এই আশা। বাহ, চমৎকার। আমরা একটু রুমকির কাছে জানতে চাই, একদম শেষ দিকে আমরা দাঁড়িয়ে আছি না, একদম। এক্সিবিশন কবে অবধি চলবে এবং আমাদের মতো সাধারণ মানুষের দেখবার সুযোগ আছে কিনা? প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রয়েছে এবং এটি শনিবার পর্যন্ত চলবে, এবং দর্শক দেখার পরে আমাদের সাথে সরাসরি কথা বলা এবং তাদের মন্তব্য মানে রাখার ব্যবস্থাও রয়েছে। মানে আমরা চাই আসলে আমাদের প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সঙ্গে আমাদের এক ধরনের যোগাযোগ তৈরি হোক, যেটি আসলে আমাদের চলচ্চিত্রগুলোকে আরো অনেক দূর নিয়ে যাবে এবং নতুন ভাবনাকে যোগ করবে। বাহ, চমৎকার। আমি আলবির কাছে আসলে লাস্ট প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে ক্রিয়েটিভ সাইডটা আমাদের আছে, কিন্তু যদি ছোট্ট করে আমরা বলতে পারি যে আর কি কি অপরচুনিটিস আছে অ্যানিমেটরের, 15 সেকেন্ডস। একদম একদম ছোট করে। এটা তো আসলে একটা ডিফারেন্ট মাধ্যম, সো এই মাধ্যম এক্সপ্লোরেশনের মাধ্যমে আসলে অনেক কিছু সম্ভব, মানে অনেক কিছু। আমরা যারা ফাইন আর্ট প্র্যাকটিস করি তাদেরও যেমন একটা লেন্স থাকবে, যারা হচ্ছে স্টোরি টেলার তাদেরও একটা লেন্স আছে, ফিল্ম মেকারদের একটা লেন্স আছে, এছাড়াও আসলে আমরা যদি এডুকেশনাল কন্টেন্ট দেখি লেন্স আছে, ইনফোগ্রাফিক্স কন্টেন্ট লেন্স আছে। এটা পুরোপুরি এমন একটা মিডিয়া যেটা এক্সপ্লোরেশন এখন অনেকটাই বাকি দেশের জন্য। আমরা সেই অপেক্ষায় থাকলাম, আর আপনারা যারা এক্সপ্লোর করতে চান আলিয়াস মাস্টার্স চলে যেতে পারেন, শনিবার অবধি চলবে, সবার জন্য উন্মুক্ত, শিশুদের অবশ্যই সাথে নিয়ে যাবেন, তাদের অনুপ্রাণিত করবার একটা বিশাল সুযোগ তৈরি হবে। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আবারও শুভ সকাল। শুভ সকাল।